गुड मर्निंग सबाइके। तो आज के सकाल सकाल किन्तु बेरिये पड़ेছি সেই কলকাতায় মানে ইকো পার্ক বেড়াতে যাব বলে। আর ওখানে নাকি প্রচুর বড় পার্ক, যেটা কিনা পুরো মানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় পার্ক। আর এই পার্কে আমি আগে কখনো যাইনি। আর এই পার্কে যাওয়ার জন্যই কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর 8টার সময় গৌড়া থেকে বাস ধরবো। আর বাস ধরে কিন্তু আমরা সেই ইকো পার্কে যাব, কারণ বাসেতে গেলে একটু কম খরচার মধ্যে হবে, সেই জন্যই। তো চলুন আপনাদের দিকে ওখানেতে গিয়ে দেখাবো যে ওখানের যে পার্কের টিকিট ভাড়া কত, পার্কটা কেমন, আর পার্কের মধ্যে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিনা, পার্কে কিভাবে গেলে মানে শর্টকাট হবে, অথবা পার্কে কোনো থাকার জায়গা রয়েছে কিনা পার্কের আশেপাশে কোথাও, মানে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আর আমরা কিভাবে যাচ্ছি তো সেই ভিডিওটা কিন্তু আপনারা পুরোপুরি দেখতে থাকুন, স্কিপ না করে, তাইলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখা হবে একদম বাসে যাবার পর থেকে। লেপল দিকে এখন ট্যাক্সি ধরে নিয়েছি, কারণ অনেকটাই টাইম লেগে যাবে। আর ট্যাক্সি এখান থেকে 700 টাকার মতো নিচ্ছে, কারণ অনেকটাই লং। আর ইকো পার্ক একটু ট্রাফিকও রয়েছে, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর এখানে রয়েছে সেই টোল প্লাজা। এই টোল প্লাজাটা পেরিয়েই আমরা এবার যেটা বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতুতেই কিন্তু চাপবো। তারপর আমরা ওখান থেকে নিউ টাউন হয়ে কিন্তু সেই বিশ্ব বাংলার গেট দিয়েই আমরা পৌঁছাবো। মোটামুটি আমরা এখন মানে হুগলি সেতু, যেটা আছে বিদ্যাসাগর সেতু, পার করেছি। আর এখন সেই হেস্টিংয়ের কাছে রয়েছি, যেটা খিদিরপুর যাওয়ার রাস্তা রয়েছে এইদিকে, আর ওইদিকে ধর্মতলা। আমরা এখন মা ফ্লাইওভারের কাজ দিয়ে যাচ্ছি, কিন্তু এত পরিমাণ ট্রাফিক থাকার জন্য মানে পুরোপুরি কিন্তু প্রচুর জাম রয়েছে। আর আমাদের অনেকটাই কিন্তু লেট হয়ে গেল। আর এই লেট থাকার জন্য গাড়িতেই কিন্তু সবাই ঝিমিয়ে পড়েছে, কারণ গাড়িতে চাপা এদের অভ্যাস নেই। মুখ চোখ দেখা কি অবস্থা। সল্ট লেক এখান থেকে প্রায় আর 1 কিলোমিটারের মতো পথ বাকি। আর পুরোপুরি রাস্তার উপর দিয়ে কিন্তু এই ব্রিজগুলো রয়েছে। এখানে আমরা কিন্তু এখন বিশ্ব বাংলা গেটের সামনে চলে এসেছি। এই সমস্ত যে খাম্বাগুলো দেখা যাচ্ছে, এগুলো মানে মেট্রো রেল, উপর দিয়ে রেল হয়, সেই রেলগুলোই কিন্তু কাজ শুরু হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা এখন সেই ইকো পার্কের ফার্স্ট গেটের সামনে কাছাকাছি চলে আসছি।
এখানে রয়েছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত গেট এই সাইডটাতে রয়েছে। আর আমরা যাব কিন্তু সেই 4 নম্বর গেট দিয়েই। আর দেখছেন প্রচুর কিন্তু একটা লং রাস্তা রয়েছে, মানে পার্কটা এতটাই বড়। আর এই পার্ক কিনা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় পার্ক, যেটা ইন্ডিয়ানের মধ্যেও নাকি 1 নম্বর, সেটা আমি জানি না। তো যাই হোক, ওখানে গেলেই আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে গেট নম্বর 3, এইমাত্র পার হলাম। মানে বুঝতেই পারছেন আপনারা মানে কতটা লেভেলের হতে চলেছে এই পার্কটা। আর যারা যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা যারা জানেন না তাদের দিকে কিন্তু জানিয়ে রাখি, এই পার্ক হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে সবথেকে বড় পার্ক। আর এখানে বিভিন্ন কিছু দেখার মতো জিনিসপত্র তো রয়েছেই, শুধু তাই নয়, এখানে রয়েছে নানান জঙ্গলও রয়েছে। আর নানান বিভিন্ন দেশের সেই সভ্যতাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। 2025 সালে এই ইকো পার্ক কতটা সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, তো সেটাই কিন্তু এখন আমরা দেখতে চলেছি। আর এই ইকো পার্কে আপনারা যদি আসেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ যে কোনো প্রান্ত থেকে আপনার ট্রেন ও বা বাস বা ট্যাক্সিতে করে কিন্তু এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। আর এই ইকো পার্কে পৌঁছানোটা কিন্তু খুবই সহজ। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু হাওড়া স্টেশনে নেমে এখান থেকে বাস ধরে কিন্তু আপনারা ধর্মতলা চলে আসতে পারেন। আর ধর্মতলা এসে এখানে মেট্রো দিয়ে কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। তো এখন পৌঁছে গেছি সেই ইকো পার্কে, আর পার্কের ভিতরে ঢুকে পড়েছি। তো এখনও মেন গেটে ঢুকবো। তো চলো, তো ওখানেতে গিয়ে টিকিটটা কালেক্ট করবো, কালেক্ট করে বাকিটা দেখাচ্ছি। সেই ইকো পার্কে এই জায়গাটায় প্রচুর একটা ক্রাউড। টিকিট কাউন্টারে একটা লেভেলের ভিড় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই পার্ক কিন্তু মানে টিউসডে টু সানডে পর্যন্ত খোলা থাকে, মানে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, মানে সোমবার বন্ধ থাকে। আর এখানে টিকিটের মূল্য মাত্র 30 টাকা। এখানে মেন গেট দিয়ে ঢোকার পরে কিন্তু টিকিট চেকিংয়ের জন্য আরেকটা গেট রয়েছে, আর সেখানে কিন্তু টিকিট চেকিং চলছে। 4 জন আমরা, 1 জন 2 জন 3 জন 4 জন। মানে আজকে এতটা ভিড় রয়েছে পুরোপুরি পার্কটায়, মানে টিকিট কে দেখাচ্ছে কে দেখায়নি মোটামুটি সব ঢুকে পড়ছে। কারণ অন্য সময় কি হয়, টিকিট দেখিয়ে এখানে যুক্ত হয়, এখন কিন্তু সেভাবে সেটা হচ্ছে না। এন্ট্রি 7 ওয়ান্ডার্স, এটা হচ্ছে 7 ওয়ান্ডার্স এন্ট্রি পয়েন্ট আছে। 7 ওয়ান্ডারে ঢুকতে গেলে মানে এখানেতে আমরা যে টিকিট কেটেছি মানে ওই টিকিটে কাজ হবে না, এখানেতে আলাদা আরেকটা টিকিট কিন্তু কাটতে হচ্ছে, যেটা হচ্ছে 30 টাকা করে মূল্য লাগে। আর এই দিকটাতেই হচ্ছে সেই কাউন্টার অফিস। আর টিকিটটা কেটে নিয়ে তারপরে সেই 7 ওয়ান্ডার যে রয়েছে ওখানে হচ্ছে ঢুকতে হবে। 7 ওয়ান্ডার যে রয়েছে মানে এখানে সেই পিরামিড, মিশরের আরও নানান যে জিনিসপত্রগুলো রয়েছে এই বাইরে থেকে দেখা যাচ্ছে। কিন্তু এখানে ঢোকার জন্য এই পার্কের যে মূল্য লাগে 30 টাকা, সেটা তো লাগেই। তারপরেও কিন্তু আরও 30 টাকা পার মানে হেড টিকিট লাগছে। নতুন বছরের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এসে গেছি ইকো পার্ক। বুঝতেই পারছেন কলকাতা ইকো পার্কে, যেটা টাইম লেগেছে আমাদের বাড়ি থেকে আসতে প্রায় 3.5 ঘন্টার মতো। আর এখানের মানে এই পার্কে প্রবেশ করে ফেলেছি। আর পার্কের এখন আমি পুরো ভিউটা দেখাচ্ছি। এদিকে দেখছেন কিন্তু বড় বড় পিরামিড রয়েছে এখানে। এখানে রয়েছে সেই মিশরের যে দেশের 3টা সেই পিরামিড। আর এই পিরামিডের 3টে বড় ও একটি ছোট পিরামিড আকৃতি এখানে তৈরি করা হয়েছে। এখানে পিরামিডগুলো বানানো হয়েছে পুরোপুরি কিন্তু পাথর দিয়ে, তো সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে রয়েছে মিশরের সেই বিখ্যাত মূর্তি।
আর এখানে এই পিরামিডের মধ্যে ঢোকার জন্য কিন্তু মানে প্রচুর লাইন ধরেছে। আর এই পিরামিডের মধ্যেই রয়েছে সেই মমি, আর সেই মমিকে দেখার জন্যই কিন্তু এখানে প্রচুর একটা ভিড় রয়েছে। আর যে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পেরিয়ে এই ব্রিজের সামনে দিয়েই রয়েছে সেই তাজমহলকে যাওয়ার রাস্তা। আর এদিকে মোটামুটি 7টা দেশের কিন্তু এখানে সন্ধান মানে দেখানো হয়েছে। এই মিশরের পিরামিড দেখার পর এবার আমরা চলে যাব, এই পুলটা পার হয়ে চলে যাব সেই জর্ডনের পেট্টা শহর। আর এখানে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। পুলটা পার হয়েই আমরা ঢুকে পড়েছি এখন সেই জর্ডনের পেট্টা শহর। আর এই যে শহরটা পুরোপুরি একটা বিশাল বড় পাহাড়কে কেটে কিন্তু এই শহরটা তৈরি করা হয়েছিল। মানে এখানে এই যে বাড়িটা বানানো হয়েছে এটা একটা শহর, আর এই শহরটা পুরোপুরি কিন্তু মানে একটা বিশাল আকারের বড় পাথরকে কেটে মানে পাহাড়কে কেটে এইভাবে এটাকে বানানো হয়েছে। তো সবাই এখানে এই পাহাড়ের কাটা সেই ঘরের মধ্যে ডিজাইন করা ঘরের মধ্যে কিন্তু প্রবেশ করছে। তো চলুন আপনাদের দিকে ভিতরে কি রয়েছে সেটাই কিন্তু নিয়ে গিয়ে দেখাবো। আর এখানে কতটা ক্রাউড রয়েছে দেখুন। আর ভিতরে কিন্তু ঢুকতেই পুরোপুরি কিন্তু একদম অন্ধকার অবস্থাতে রয়েছে। আর লাইট কিন্তু 2-1টা করে দিয়ে রেখেছে, যার জন্য হালকা হালকা সে অন্ধকার ভাব রয়েছে। ভিতরে দেয়ালের মধ্যে বিভিন্ন রকমের যে পুরনো প্রাচীন সভ্যতাগুলো রয়েছে সেইগুলো এখানে খোদাই করে দেখানো আছে। আর এখানে লাইটটা একটু অনেকটাই কম, লাইটটা কম থাকার জন্য। আর এখানে রয়েছে কিন্তু একটা গুহা। ভিতরে রয়েছে নানান রকমের কিন্তু সেই মূর্তি খোদাই করা। আর এখানে বিভিন্ন রকমের কিন্তু মূর্তিগুলো খোদাই করা রয়েছে। আর এই দিকেই সামনে রয়েছে একটি গেট, আর গেট দিয়ে বেরোলেই এখানে কিন্তু সেই ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর আমরা এখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরিয়ে গিয়ে এখান থেকে এবার চলে যাব কিন্তু অন্য একটা শহরেতে। তো এখান থেকে বেরিয়ে এইবার সামনের দিকে এগিয়ে গেলেই মানে এই রাস্তা ধরে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন সেই ব্রাজিলেতে। মানে এখানে বিভিন্ন কয়েকটি শহর মানে দেশকে এখানে তুলে ধরা হয়েছে। এটা হলো ব্রাজিলের প্রাইজ অফ রেডিমার। মানে এখানে সবাই দেখছেন পোজ দিয়ে দিয়ে কিন্তু ফটো তুলছে। আর সত্যি মানে এখানে এই রেডিমারটা দেখতে এতটাই উঁচু, মানে কি বলবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একবার সে যীশু খ্রিস্টের মতো করে কিন্তু এখানে এটাকে লাগানো হয়েছে। আর এটা প্রচুর কিন্তু উঁচু। এটা হলো ব্রাজিলের সেই প্রাইজ অফ রেডিমার। মানে কতটা লেভেল লাগছে বুঝতে পারছেন। তো চলুন এইবার আর একটা নতুন জায়গাকে যাওয়া যাক। যখন এখানে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে ফটোশ্যুট করার জন্য প্রচুর তো জায়গা রয়েছে, কিন্তু এতটা পরিমাণ টাইম লাগবে ধারণা করতে পারবেন না। কারণ প্রচুর তো এখানে তো ভিড় এমনিতেই রয়েছে। আর এদিকটাতে রয়েছে কিন্তু সেই খুব সুন্দর সুন্দর মূর্তি। এগুলো হলো সেই প্রশান্ত মহাসাগরের উপকূলে সেই শহর চিল্লি। আর এই চিল্লিতেই কিন্তু গড়ে উঠেছে এই সমস্ত রকমের মূর্তি। আর এই মূর্তিগুলো দেখতে কিন্তু অনেকটাই হাইট। আর মূর্তিগুলো পুরো মানে শরীরের তুলনায় মাথাটা কিন্তু অনেকটাই বড়।
দেখছি কত সুন্দর লাগছে এখানে। মানে যতগুলো এখানে মূর্তি রাখা রয়েছে প্রতিটাই কিন্তু একই রকম, মানে এখানে অসংখ্য মূর্তি রয়েছে এখানে। এবার চলুন এবার আমাদের ভারতবর্ষে। হ্যাঁ, এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আগ্রার তাজমহল, আর সেই তাজমহলটাকে আপনাকে নিয়ে যাবো। আর এখন কিন্তু প্রচুর পরিমাণ রোদ রয়েছে, আর এই রোদেতেই নতুন বছরেই প্রথমেই এত পরিমাণ গরম লেগেছে কি বলবো। তো চলুন আপনার দিকে তাজমহলের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে আজকে প্রচুর মানুষ আসছে, আর প্রচুর মানুষ কিন্তু ফটোগ্রাফিও করেছে। আর এই তাজমহল আমি আগে কখনো দেখিনি। এই তাজমহল কিন্তু এখানে রয়েছে সেই আগ্রার তাজমহল, মানে দুর্দান্ত লেভেলের লাগছে কিন্তু দেখতে, কারণ তাজমহল অরিজিনাল আমাদের দেখার মতো সৌভাগ্য হয়নি। আর এখানে আমরা সেই কলকাতা ইকো পার্কেই এই তাজমহলটা দর্শন করে নেব। আর এখানে রয়েছে সে জলের ফোয়ারার মতো দেখার মতো দৃশ্য, সত্যি না আসলে বুঝতেই পারতাম না এতটা সুন্দর এখানে জায়গা রয়েছে। এখানে তাজমহলে ঢোকার জন্য কিন্তু প্রচুর লাইন দিতে হয়েছে। আর এটা হচ্ছে তাজমহলের পিছন সাইড, আর সামনের সাইডটা আপনার দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আজকে এখানে হিউজ পরিমাণে কিন্তু মানুষের একটা ভিড় এসে লেগেছে। এদিকে রয়েছে মিশর, ওইদিকে রয়েছে ব্রাজিল, এদিকে রয়েছে সেই চায়না, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। সত্যি মানে দারুণ সুন্দর এই তাজমহলটা, আর লেভেলেরও কিন্তু লাগছে। এত গরমের মধ্যেও এত মানুষ, মানে এখন শীতকাল হয়েও কিন্তু প্রচুর একটা গরম রয়েছে। সত্যি তাজমহল যে এতটা সুন্দর হয় তা হচ্ছে না আসলে এখানে জানতে পারতাম না। তো চলুন এবার আমরা চলে যাব সেই চীনের প্রাচীরেতে। আর এটা হলো সেই চীনের বৃহত্তম প্রাচীর, মানে এখানে তো নাকি কথিত আছে মহাকাশ থেকেও নাকি এই প্রাচীরকে মানে দেখা যায়। আর এখানে এই প্রাচীরের রাস্তা দিয়ে কিন্তু এই প্রাচীরটা চলে গিয়েছে। এই প্রাচীরটা এইখান দিয়ে হয়ে ওই সাইড দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এইভাবে এসে এখানে মিশেছে। মানে এখানে শর্টে দেখানো হয়েছে, কিন্তু এই প্রাচীরটা হচ্ছে চীনের বহুত প্রাচীনতম পুরনো সে প্রাচীর, আর এর একটা ইতিহাস তো রয়েই গেছে। তো আপনার দিকে তো এখন সেই চীনের প্রাচীরে আমরা উঠে পড়েছি। আর প্রাচীরটা দেখুন মানে কতটা সুন্দর লাগছে। আমাদের তো জীবনেও চীন যাওয়া হবে কিনা সেটা, বা বিভিন্ন মিশর, ব্রাজিল এইসব জায়গায় যাওয়া হবে কিনা জানি না, রোম, ইতালি। তো এখানে তো দেখছেন সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরেছে, এত সুন্দর লেগেছে। যদি না আসতাম তাহলে কিন্তু মিস করতাম। তো আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু এখানে আসুন আর এনজয় করুন। এটা হলো ফ্যামিলিকে নিয়ে আপনারা আসতে পারেন এখানেতে।
এই পাঁচিল থেকে এইবার আমরা নিচের দিকে নামবো। চায়না মোটামুটি দেশ থেকে বেরিয়ে পড়েছি, মানে চীন থেকে বেরিয়ে পড়েছি। এবার চলে যাবো সেই ইতালি আর রোমেতে। এটা হলো সেই এমপি থিয়েটার। তো এখানে বসেই মানুষরা অনেক কিছু দেখতেন। এটা হলো সেই এমপি থিয়েটার। এখানেতেই যে ছোটো ছোটো কামরাগুলো করা রয়েছে এর ভিতর দিয়েই কিন্তু সেই থিয়েটারগুলো হতো। তো চলুন আপনাদেরকে এর মধ্যে দিয়ে গুলো দেখি বলতে পারবো কিনা। এর মধ্যে দিয়ে গুলো পড়েছি। এটা হচ্ছে এমপি থিয়েটার, মানে বানানো হয়েছে। এই এমপি থিয়েটারটিতে বানানো হয়েছে পুরোপুরি কিন্তু সেই ইট জাতীয় কোনো জিনিস দিয়ে আর পাথর দিয়ে। এখানে দেখছেন কিন্তু বসার মতো স্যাম্পেল দেখানো রয়েছে, মানে ডেমো দেওয়া রয়েছে কিভাবে এখানে বসে সবাই এই ফিল্ম দেখতো। আর এই এমপি থিয়েটারের ভিতর পাঁচিলের মধ্যে কিন্তু সেই জন্তুদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া হতো। এটা হলো সেই ইতালি আর রোমের সেই এমপি থিয়েটার। আর এখানে আপনারা দেখলেন। এবার আমরা বাইরে যাব, মানে দেখার অনেক কিছুই রয়েছে এখানে। যদি আসেন সত্যি মানে বাচ্চাদের দিকে নিয়ে এলে প্রচুর খুশি হবে। একটা অরিজিনাল যে রয়েছে সেটা হচ্ছে অনেকটাই বড়। আর এখানে মানে শর্টে বানানো হয়েছে, কারণ ওই এমপি থিয়েটারে মানে 50,000-এর মতো কিন্তু মানুষ বসে এখানে সেই অনুষ্ঠান দেখতো। আগে করা মানুষ এই সমস্ত জিনিসগুলো বানিয়েছিল, মানে সত্যি দুর্দান্ত লেভেলের কিন্তু জিনিসপত্র বানিয়ে গেছে, যেটা আমাদের এখান থেকে কিন্তু অস্তিত্বই নেই। তার কিছু কিছু স্মৃতি রয়ে গিয়েছে। আর এই অরিজিনাল যে এমপি থিয়েটারগুলো ছিল তাতে কিন্তু পুরোটা চেয়ারের ব্যবস্থা করা ছিল। তো এখানে শর্টে আপাতত বানিয়ে দেখানো হয়েছে। এই এমপি থিয়েটার থেকে বেরিয়েই সামনে রয়েছে একটা বিশাল বড় চিলড্রেন পার্ক। তো চলুন ওই পার্কেতেই নিয়ে যাচ্ছি। এটা হলো সেই চিলড্রেন পার্ক। এই পার্কের মধ্যে নানান ধরনের কিন্তু দোলনা, দোকানদানি সব কিছুই কিন্তু রয়েছে। এটা রয়েছে সেই চিলড্রেন পার্ক। আর এই পার্কে এখানে সামনেই করা রয়েছে একটা সুন্দর একটা টয়লেট। আর টয়লেটের পাশেই সমস্ত পার্কের যাবতীয় কিন্তু এখানে রয়েছে। হাই হাই কত আইসক্রিম খাবি? আইসক্রিম ওই জন্য চলে এসছে আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম খা। এই পার্কে খাওয়া দাওয়া বলতে প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেশ রেস্টুরেন্ট রয়েছে ও আপনারাও কিন্তু খাবার এখানে নিয়ে এসে এই পার্কে বসে খেতে পারবেন। মানে দুর্দান্ত লেভেলে কিন্তু এখানে ভিড় আজকে। আর এই নতুন বছরে সবাইকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এই নতুন বছরেতে মানে এখানে ইকো পার্কে এতটা পরিমাণ ক্রাউড হয়েছে। আর এখানে আসতে ইকো পার্কে আসতে খরচা আছে। এখানে হচ্ছে যে আপনার যে টিকিট মূল্য 30 টাকা। আর ভিতরে ঢুকে যে 7টা দেশের যে জিনিসগুলো দেখবেন তার জন্য কিন্তু আরও 30 টাকা, মানে 60 টাকা মতো খরচা রয়েছে। বাকি এখানে যে পার্কটা এতটাই বড়, মানে কি বলবো, মানে একদিনে ঘুরে শেষ করা যাবে না। তো চলুন আপাতত এখানেই এই ভিডিওটা শেষ করব। আবার মানে ইকো পার্ক শেষ হওয়ার মতো জায়গা নয়, এখানে প্রায় 10 দিন যদি থেকে ভিডিও করা যায় তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দিতে পারবো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের পার্ট 2 নিয়ে।